অনেক লাল ডায়েরি নীল ডায়েরির পর এবার মেরুন ডায়েরি। সিবিআই সূত্রের খবর যে রোজ ভ্যালি কাণ্ডে একটি মেরুন ডায়েরি পাওয়া গেছে, তাতে নাকি অনেক রাজনীতিকের নাম রয়েছে যারা এই রোজ ভ্যালি কোম্পানি থেকে নানা সুযোগ সুবিধা নিয়েছেন। ঠিক কি বলছে সেই সিবিআই সূত্র, দেখা যাক। গল্পের বইয়ের পাতায় অনেক রহস্য সমাধান করেছে ডায়েরি, এবার বাস্তবের এক ডায়েরিও নাকি সেই কাজই করে দেখিয়েছে। সিবিআই সূত্র দাবি রোজভ্যালি কাণ্ডের তদন্তে তাদের সামনে তথ্যের ঝুলি উপর করে দিয়েছে সংস্থারই একটি ডায়েরি, মারুন ডায়েরি। গোয়েন্দা সূত্র দাবি রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে জেরা করেও এত তথ্য মেলেনি যা মিলেছে ডায়েরি থেকে। তৃণমূল সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির আগে প্রায় 1.5 বছর রোজভ্যালি তদন্ত চলছিল কার্যত নিস্তরঙ্গ গতিতে। সিবিআই সূত্র দাবি রোজভ্যালি কাণ্ডে তদন্ত শুরুর প্রায় বছরখানেক পর পর্যন্ত তাদের হাতে সেরকম কোনো সূত্রই আসেনি। গত বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ একদিন এক সিবিআই অফিসারের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ওপার থেকে এক পুরুষ কণ্ঠ বলে, ডিএলএফ বিল্ডিং এ রোজভ্যালির অফিসে একটু খোঁজাখুঁজি করুন, দেওয়ালের ভেতরে কি আছে দেখুন। শুনেই ওই সিবিআই অফিসার সোজা হয়ে বসেন। দেরি না করে 5-6 জন অফিসারকে নিয়ে পৌঁছে যান রোজভ্যালি অফিসে। ঘরের এখানে ওখানে দেওয়ালে টোকা মেরে দেখতে শুরু করেন কোথায় কি আছে। সিবিআই সূত্রে দাবি আচমকাই এক অফিসারের নজরে পড়ে এক জায়গায় দেওয়াল ও মেঝের মধ্যে ফাঁক রয়েছে। একটি লোহার শিক নিয়ে সেখানে ঢুকিয়ে তারা দেখেন ভেতরে ফাঁকা। দেওয়ালটি ভেঙে ফেলেন সিবিআই অফিসারেরা। তারপর যা নজরে পড়ে তাতে গোয়েন্দাদের চোখ কপালে ওঠে। দেওয়ালের ওপারে আস্ত একটি চেম্বার, তাতে ঠাসা নথি। সেখানে ছিল একটি লকারও। লকার ভেঙে সিবিআই অফিসারেরা দেখেন তার মধ্যে সযত্নে রয়েছে একটি মারুন রঙের ডায়েরি। মেরুন ডায়েরি দেখে হঠাৎ চমকে উঠলেন সিবিআই এর গোয়েন্দারা। সিবিআই সূত্রের খবর, সেই ডায়েরিতে পরিষ্কারভাবে লেখা ছিল কোন কোন দলের রাজনৈতিক নেতারা কোন সময় রোজভ্যালির কাছ থেকে কত টাকা নিয়েছেন। সিবিআই সূত্রে খবর, ডায়েরির পাতায় পাতায় পরপর 15 জন প্রভাবশালী রাজনীতিকের নাম লেখা ছিল, আর তার পাশে টাকার অঙ্ক। গোয়েন্দারা জানতে পেরেছেন এই ডায়েরি আপডেট করতেন স্বয়ং গৌতম কুণ্ডু। গোয়েন্দাদের অনুমান কাকে কত টাকা দেওয়া হয়েছে তাই তিনি লিখে রাখতেন ওই ডায়েরিতে। অনেকে বলছেন এদেশে দুর্নীতি আর ডায়েরির সম্পর্ক অনেক পুরনো। সারদা কাণ্ডেও সিবিআই এরকমই একটি ডায়েরির কথা জানতে পেরেছিল, কিন্তু গোয়েন্দাদের হাতে আসার আগেই সেই ডায়েরি ভ্যানিশ হয়ে যায়। এখন আবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগে উঠে এসেছে সাহারা ডায়েরির কথা। এবার রোজভ্যালি কাণ্ডে তথ্যের হদিশ দিল মারুন ডায়েরি। সিবিআই সূত্রের খবর, এই ডায়েরিকে সামনে রেখেই আগামী দিনে তদন্ত এগিয়ে নিয়ে যাবেন গোয়েন্দারা। ডায়েরির সূত্র ধরেই আগামী দিনে বেশ কয়েকজন প্রভাবশালীদের তলব করতে চলেছে সিবিআই। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, ভুবনেশ্বর। সরাসরি যাব ভুবনেশ্বরে প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, সাহারার লাল ডায়েরির কথা আমরা প্রচুর শুনেছি। আমার মনে আছে সংসদের সামনে একদিন তৃণমূল কংগ্রেসের সাংসদরা লাল ডায়েরি হাতে একটা প্রতীকী প্রতিবাদও করেছিলেন। তারপরে সারদার লাল ডায়েরি, সে তো সেই আমি জানি না তুমি এই বাংলা গানটা শুনেছো কিনা, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। সারদার লাল ডায়েরি কেউ কখনো চোখে দেখেননি। রোজভ্যালির, ফরচুনেটলি রোজভ্যালির ডায়েরিটা লাল নয়, মেরুন রঙের। তো কি আছে সেই ডায়েরির মধ্যে, কি বলছে সিবিআই এর গোয়েন্দারা? দেখো শুভেন্দা, যেটা সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন বা সিবিআই এর যেটা দাবি, যে প্রথম 1 বছর যখন রোজভ্যালির কাণ্ডে তারা তদন্ত করেন, প্রথম 1 বছর কিন্তু তদন্তর গতিপ্রতি কিন্তু তেমন ছিল না, অর্থাৎ কোনো ডেভেলপমেন্ট ছিল না, কোনো সূত্র সিবিআই এর গোয়েন্দারা পাচ্ছিলেন না। এমনকি যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি, গৌতম কুণ্ডুকে নিজেদের হেফাজতে নিয়ে যখন তারা জেরা করে গৌতম কুণ্ডুকে, তার কাছ থেকেও কিন্তু এমন কিছু তথ্য তারা পায়নি। কিন্তু হঠাৎ একদিন একটা ফোন কল আসে গত বছর ফেব্রুয়ারি মাসের একটা দুপুরে, যেটা সিবিআই সূত্রের খবর। সেই ফোন কলে বলা হয় যে সেক্টর 5-এর ডিএলএফ বিল্ডিংয়ে গিয়ে দেখুন কি রয়েছে। এখন যদি সিবিআই এর আধিকারিকদের কথা যদি ঠিক হয়, সেই লাল ডায়েরিতে, সেই মেরুন ডায়েরিতে 15টি নাম রয়েছে, যেটা সিবিআই এর তরফে দাবি করা হচ্ছে। এই 15টি নামের মধ্যে 7 থেকে 8টি নাম কিন্তু বিভিন্ন দলের রাজনীতিকদের। পাশাপাশি যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে এই ডায়েরি কিন্তু নিজে গৌতম কুণ্ডু অপারেট করত। এমনকি যেটা সিবিআই সূত্রের খবর, এই রোজভ্যালির একাধিক কর্তাদের, একাধিক আধিকারিকদের ডেকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এই মেরুন ডায়েরির ব্যাপারে, তখন তারা যেটা জানায় যে এই ডায়েরি কিন্তু সবসময় গৌতম কুণ্ডুর কাছে থাকতো, তিনিই কিন্তু লিখতেন যে কি ট্রানজ্যাকশন হচ্ছে। পাশাপাশি যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে এই ডায়েরিতে কিন্তু বিভিন্ন ডেট লেখা রয়েছে, ডেটের পাশে নাম লেখা রয়েছে, নামের পাশে অ্যামাউন্ট লেখা রয়েছে, অর্থাৎ কোন রাজনীতিককে কোন সময়ে কোন ডেটে কত টাকা দেওয়া হয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু এই ডায়েরিতে আছে বলেই সিবিআই এর আধিকারিকরা দাবি করছেন।
পাশাপাশি যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি, এই ডায়েরি পাওয়ার পর থেকেই কিন্তু গুটি সাজাতে শুরু করেন সিবিআইয়ের গোয়েন্দারা। একের পর এক কিন্তু আধিকারিকদের ডাকা হয়, তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়। পুরোটা হয়েছে কিন্তু গত বছর ফেব্রুয়ারি মাসের পর থেকে। সব মিলিয়ে যদি সিবিআইয়ের কথা সত্যি হয়, এই ডায়েরির সূত্র ধরেই কিন্তু আগামী দিনে বেশ কয়েকজন প্রভাবশালীদের তলব করতে চলেছে সিবিআই। পাশাপাশি যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে, এই ডায়েরি কিন্তু বহু সূত্র, বহু তথ্য প্রমাণ কিন্তু সিবিআই এর হাতে তুলে দিয়েছে। সোমেন দা, ধন্যবাদ প্রকাশ। আপনাদের দ্রুত একবার দেখিয়ে নেব যে ইডির রিপোর্ট সিবিআইকে, সেই রিপোর্টে যে তালিকা রয়েছে সেই তালিকায় বেশ কয়েকজন ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে গেছে। পরবর্তী নামগুলো কাদের কাদের, ইডির রিপোর্ট ঠিক কি বলছে তুলে ধরবো আমরা। রোজভ্যালি কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছেন 2 তৃণমূল সাংসদ। এরপর কি আর কোনো প্রভাবশালী নেতা মন্ত্রীকে তলব করতে পারে সিবিআই? সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে রিপোর্টের ভিত্তিতে সিবিআই রোজভ্যালি কাণ্ডের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে 3 মন্ত্রীর নাম আছে বলে গোয়েন্দা সূত্রে দাবি। তারা কারা? তাদের বিরুদ্ধে কি অভিযোগ? সিবিআই সূত্রে দাবি, প্রথমজন এক প্রভাবশালী মন্ত্রী। রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একাধিকবার রোজভ্যালি কর্ণধারকে বাড়িতে ডেকে তার সঙ্গে নানা ইস্যুতে বৈঠক করেছেন। ইডি সূত্রে খবর, আরেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রভাব খাটিয়ে রোজভ্যালির বিরুদ্ধে মামলা চাপতে সাহায্য করেছেন। এছাড়া তিনি নিজের মেয়েকে কাজ দেওয়ার জন্য রোজভ্যালি কর্ণধারের ওপর চাপ তৈরি করেন বলে অভিযোগ। ইডির রিপোর্ট অনুযায়ী তৃতীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রোজভ্যালির হোটেল ব্যবসা ছড়াতে সাহায্য করেন। এছাড়া এই তালিকায় নাম রয়েছে উত্তর 24 পরগনার একটি পুরসভার চেয়ারম্যানের, যিনি এলাকা উন্নয়নের নামে রোজভ্যালির থেকে টাকা নেন বলে অভিযোগ। ইডি সূত্রে দাবি, এক প্রাক্তন ছাত্র নেতারও নাম রয়েছে রিপোর্টে। অভিযোগ, তিনি রোজভ্যালির বিরুদ্ধে মামলা হলে বিষয়টি দেখে নেবেন বলে আশ্বাস দেন। ইডি সূত্রে খবর, তালিকায় নাম রয়েছে এক সাংসদের স্ত্রীর, যিনি রোজভ্যালি থেকে সুযোগ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ। নাম রয়েছে এক ব্যবসায়ীর, যার ব্যবসায় গৌতম কুণ্ডুর টাকা লাগান বলে অভিযোগ। এক চলচ্চিত্র প্রযোজক, যিনি রাজনীতিকদের সঙ্গে গৌতম কুণ্ডুর পরিচয় করিয়ে দেন, তারপর সেই রাজনীতিকরা রোজভ্যালি কর্ণধারকে ছবিতে টাকা লাগাতে বাধ্য করেন বলে অভিযোগ। গোয়েন্দা সূত্রে দাবি, ইডির এই রিপোর্টে 2 নম্বরে নাম ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং 4 নম্বরে তাপস পালের। এরা দুজনেই গ্রেফতার হয়েছেন। এবার কি তাহলে তালিকায় নাম থাকা বাকি হেভিওয়েটদেরও ডাক পড়বে? রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। মানসবাবুর কাছে আসবো। মানসবাবু, এই হচ্ছে সেই এসএফআইও রিপোর্ট, যেটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের অধীন, এবং তারা রিপোর্ট তৈরি করে, প্রথমে ফাইন্যান্স মিনিস্ট্রিকে দেয়, সেখান থেকে হোম মিনিস্ট্রিতে যায়, সিবিআইয়ের কাছেও আসে। এই রিপোর্ট তৈরি হয়েছে 30শে জুন 2014। একাধিক রেকমেন্ডেশন, কয়েক হাজার পাতার রিপোর্ট, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সারদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন। আজ অবধি তার একটাও দৃশ্য তো আমরা দেখতে পাইনি, মানা হয়েছে। এই প্রেক্ষিতে দুটো প্রশ্ন আপনার কাছে থাকবে। একটা হচ্ছে, সিবিআই তদন্তের ওপর দলগতভাবে আদৌ আপনারা ভরসা রাখছেন কিনা, এবং 2 নম্বর হচ্ছে, যদি না রাখেন তাহলে কোর্টে গিয়ে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন চাইছেন না কেন? প্রথমত হচ্ছে, দেখুন, সুপ্রিম কোর্টে যখন যাওয়া হয়, তখন সুপ্রিম কোর্টে বিকাশ ভট্টাচার্য, আব্দুল মান্নান এরা যখন গিয়েছিলেন, তারা বলেছিলেন যে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সিবিআই কাজ করুক। কারণ এই প্রশ্নটা রাজনীতির স্বার্থে ব্যবহার করা সরকারি সংগঠনকে এ নতুন কিছু না, এর অতীতও হয়েছে। সেটা যদি সুপ্রিম কোর্টের অধীনে এই তদন্তটা হতো, মনিটরিং তারা করতেন, তাহলে এইসব রিপোর্ট যা আপনি দেখাচ্ছেন তা পড়ে থাকতো না। এবং এই যে কিছু নাড়াচাড়া করার পর একেবারে শীত ঘুমে চলে গেল সিবিআই, এর পিছনে আমরা আগেও বলেছি, এখনও বলছি। দেখুন, আজকে যে স্লোগানটা উঠলো, জাতীয় সরকার হবে কি হবে না সে নিয়ে অন্য কথা, সে নিয়ে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির মিটিং হচ্ছে, তারা বলবে। কিন্তু জাতীয় সরকার, আমরা কোনো 356-এর মধ্যেও নেই, নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে কোনো সরকার করার পক্ষ নেই। কিন্তু ক্যালকুলেটিভলি নাম উঠলো আদবানিজির। প্রথম কথা হচ্ছে, এটা একটা নীতিহীন কথা। আর তার সঙ্গে আমি যদি যুক্ত করি, এই আদবানিজি হচ্ছেন লোকসভায় এথিক্স কমিটির কনভেনার নারদা কাণ্ডে। না, কিন্তু মানসবাবু, আপনি এই কথাটা কেন বলছেন না যে 2002 সালে আপনাদের অত্যন্ত প্রভাবশালী নেতা লক্ষণ শেঠ আপনাদের দলে ছিলেন সেই সময়, তিনি মহিষাদল রাজবাড়ি কিনেছিলেন 36 লক্ষ টাকায়, পরবর্তীকালে 23 কোটি টাকায় বেচেছিল রোজভ্যালিকে। সেই কথাটাও তো বললেন। আপনাদের দলের বিশিষ্ট নেতা, আপনি দায়িত্বটা নিন। সুমন বাবু, এটা বুঝে করছেন, দায়িত্বটা নিতে হবে তো। আবারও বলছি, আপনার দলের
আরে আপনি আপনার আগে দলের- বলো, আমাকে প্রশ্ন করেছেন, উত্তরটা দিতে আপনার দিন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ছবিও তো রয়েছে। ঠিক আছে, আমরা সবারই ছবি। তসবির ঝুট নেই আমরা বলতা। রিপিটেডলি বলেছি যে আমাদের তসবির পার্টি ঝুট নেই কেউ বলতা। যদি যুক্ত থাকে, তাকে যদি এনকোয়ারির জন্য ডাকা মনে করে কোনো সংস্থা ডাকবে, আমরা কখনোই সেটাকে বলবো না রাজনৈতিক প্রতিহিংসা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে উনি যেসব কথা বলছেন, এই সময় একটু আগে বললেন যে বিজেপি জমি কিনেছে, ঠিক আছে, তার মধ্যে দুর্নীতি থাকতে পারে, কিন্তু বিজেপি একটা দুর্নীতির কাজ করেছে বলে আমি নারদা, আমি রোজভ্যালি তাকে সাফাই দিই। না আপনার দলের না, না, সেটা আপনার তো দলের সেই নয়। সময় সাফাই দেওয়ার প্রশ্ন সাংসদের দুর্নীতিটা অমুকে বলে নাকি? এটা তো হয়নি দুর্নীতিগ্রস্ত, তাই কথা। আমি দুর্নীতি আগে ওইটা বলুন, ধরতে যাচ্ছি। ওইটা রেজিস্ট করুন। আর মুখ্যমন্ত্রী তিনি তো প্র্যাকটিক্যালি এখন আমার মনে হচ্ছে তিনি ভারসাম্যহীন কথাবার্তা বলছেন। না, আমি strongly হঠাৎ করে- oppose করি। আগের দিনও আমি এই ধরনের কথা না, এরম সুজন ধরনের বাবুর কাছ থেকে শুনেছি ন্যাক্কারজনক এবং oppose কথাবার্তা করেছি। বলতে আমি এই একটা একদম সিরিয়াস ভারসাম্য আলোচনা সবাই হারিয়েছে। মানব বাবুর এই রাজ্য ধরনের সংঘাত ন্যাক্কারজনক একের কথা পর এক বলতে- ঘটনায় বছরের এমন এই ক্ষমতায় স্টুডিওতে বসে আমি থেকে অন্তত 4 থেকে 5টা গত এক সপ্তাহের ঘটনা বলতে পারি যেখানে কেন্দ্র রাজ্য সংঘাত কিন্তু ক্রমশ আরো ছবিটা স্পষ্ট হচ্ছে। আজকেও তার ব্যতিক্রম হলো না। কোন কোন ইস্যুতে মুখোমুখি কেন্দ্র রাজ্য দেখুন। যে গাছে বসে আছেন সেই গাছের ডালটাই কেটে ফেলেছেন তিনি মহামতি কালিদাস। প্রথমে নোট বাতিল, তারপর রোজভ্যালি কাণ্ডে দলের 2 সাংসদের গ্রেফতারি। এই 2 ইস্যু নিয়ে এখন মোদী সরকারের বিরুদ্ধে একেবারে সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায়। সংঘাতের সেই রেশ বজায় রেখে এবার গুজরাটে কেন্দ্রের পর্যটন সম্মেলনে অংশ নিচ্ছেন না পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী। 20 থেকে 22 জানুয়ারি পর্যন্ত গুজরাটের কচ্ছের রনে অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া কনফারেন্স অফ সেন্ট্রাল অ্যান্ড স্টেট মিনিস্টার্স অ্যান্ড সেক্রেটারিজ অফ ট্যুরিজম। 20 তারিখ এই সম্মেলনের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। 3 দিন আগে সমস্ত রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে। কিন্তু পর্যটন দপ্তরের তরফে পত্রপাঠ জানিয়ে দেওয়া হয়েছে মন্ত্রী গৌতম দেব এই সম্মেলনে অংশ নেবেন না। গুজরাটে পর্যটন একটা মেলা হচ্ছে, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর একটা চিঠি কালকে আমাদের অফিসে রিসিভ হয়েছে। আমি আমার অফিসকে বলেছি যে প্রিঅকুপাইড থাকার জন্য এই মেলাতে, এই পর্যটন উৎসবে অংশগ্রহণ করা আমার পক্ষে সম্ভব হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা অনিবার্যই ছিল। রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের গ্রেফতারির পর তৃণমূল বিজেপি সংঘাত কার্যত যুদ্ধে পরিণত হয়েছে। তার আঁচ ছড়াচ্ছে সর্বস্তরে। তৃণমূল সূত্রে খবর, সুদীপের গ্রেফতারির পর দলীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিবিআই কাউকে নোটিশ পাঠালে তার জবাব দেওয়ারই প্রয়োজন নেই। দপ্তরে যাওয়ার তো প্রশ্ন ওঠে না, কাউকে গ্রেফতার করতে হলে বাড়িতে এসে গ্রেফতার করে নিয়ে যাক। জঙ্গলমহলে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর ব্যয় রাজ্য বহন করবে না বলেও ইতিমধ্যেই কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে। নক্সালাইটস এলাকা বা ইলেকশনের সময় যে সিআইপিএফ পাঠিয়েছিল ওরা, আমরা তো চাইনি, ও নিজে পাঠিয়েছে। বলছে সব টাকা দাও, তাহলে তোমার কোষাগার থেকে আবার কেটে নেবো। কেটে তো এমনিতেই 40,000 কোটি টাকা নিচ্ছ। তুমি যে রোজ নোট নিয়ে যাচ্ছ, পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে আমি আমার পুলিশ, তুমি আমায় টাকা দিচ্ছ না? আমি তোমার কাছে চাইছি। এটা তো জয়েন্ট কেন্দ্র রাজ্যের স্ট্রাকচার। বিজেপি দপ্তরের সামনে খণ্ডযুদ্ধের পর কেন্দ্রীয় বাহিনী না মানিয়েও সংঘাতে জড়িয়েছে তৃণমূল বিজেপি। গায়ের জোরে পার্টির লোক বলছে আমি সিআরপিএফ এক সেকশন লাও, তো সিআরপিএফ চলে আসছে। ভাই কে গভর্নমেন্ট চালাচ্ছে? সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে শুক্রবার রাজ্য সরকারের পর্যালোচনা বৈঠকের শেষেও মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বিআইএফআর তুলে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন। হঠাৎ করে একটা নোটিফিকেশন করে বলছে বিআইএফআর তুলে দেওয়া হলো। যে বিআইএফআর তৈরি করা হয়েছিল ইন্ডাস্ট্রি রিকনস্ট্রাকশনের জন্য, ওয়ার্কারদের প্রোটেকশন দেওয়ার জন্য। তৃণমূল সাংসদদের প্রধানমন্ত্রীর বাসভবন এবং দপ্তর অভিযান হোক কিংবা বিজয়বর্গীয় রাহুল সিংহ, দিলীপ ঘোষদের হুঁশিয়ারি, দলীয় স্তরে যেমন সংঘাত বাড়ছে তেমনি কেন্দ্র রাজ্য সম্পর্কেও তিক্ততা ক্রমেই বাড়ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। 2016 বিধানসভা নির্বাচনের পর থেকেই নতুন মাত্রা যোগ হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাতে নিয়ে। আর প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই রাজনৈতিক লড়াইয়ে এবার সরাসরি প্রভাব পড়ল সরকারি এবং প্রশাসনিক কাজকর্মে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। মহিদুল, তালিকাটা ক্রমশ লম্বা হচ্ছে। সিবিআই ডাকলে যাবে না, গুজরাটের পর্যটন মেলাতে যাবে না, কেন্দ্রীয় বাহিনীর টাকা দেবে না। এই সার্বিক অসহযোগিতায় কোথাও ধাক্কা দেওয়া যাবে, যেটা আমার ধারণা কাঙ্ক্ষিত লক্ষ্য তৃণমূলের? দেখুন, আমার যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগছে তৃণমূলের ক্ষেত্রে, গত 10 বছরে তৃণমূলের একটা ট্রান্সফরমেশন হয়েছে। আপনি 2006-এ লাস্ট তৃণমূল বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে লড়েছিল, তারপর থেকে কিন্তু আপনি দেখবেন ক্রমে তৃণমূল মূলত একটা মধ্য দক্ষিণপন্থী পার্টি থেকে একটা মধ্য বামপন্থী পার্টির দিকে শিফট করছে। এখানে কয়েকটা সিমিলারিটি আমি আপনাকে বলছি। ধরুন
2012 সালের সেপ্টেম্বর মাসে এফডিআই রিটেলে তৃণমূল বেরিয়ে আসলো কংগ্রেস, কোনো দরকার ছিল না কিন্তু ইউপিএ 2 থেকে তৃণমূল বেরিয়ে আসার কোনো রাজ্যে তার কোনো কিন্তু মানে লাভ ক্ষতির কোনো ব্যাপার নেই। তারা 34টা আসন পেয়েছে, কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সও করতো হয়তো 38টা আসন পেত কিংবা সমপরিমাণ 34-35টা আসন পেত। তাহলে তারা বেরিয়ে আসলো কেন? মানে তাদের যে কনস্টিটিউয়েন্সি, সেই কনস্টিটিউয়েন্সিটা হচ্ছে এই ইনফর্মাল সেক্টর যেটা আপনি বলেন, অসংগঠিত ক্ষেত্র, সেইটা একটা বড় তার প্রশ্ন। দ্বিতীয়ত যেটা দেখুন, ফেডারালিজমের যে প্রশ্নটা, যেটা 80-র দশকে একটা সময় জ্যোতি বসু, অশোক মিত্ররা করার চেষ্টা করছিল, সেইটা এখন তৃণমূল আবার কোথাও না কোথাও আর্গু করছে, সেটা আবার ফেডারালিজমটাকে ব্যাক করছে। 3 নাম্বার হচ্ছে এসইজেড এবং জমির পলিসিতে এখানে একটা কনসিস্টেন্সি তৃণমূলের আছে অন্তত 2006-এর পর থেকে, গত 10 বছরে আমি এটা ট্রান্সফরমেশন দেখছি। এবার 80-র দশকের যে বামফ্রন্ট, যে প্রথমবার 82-র যে বামফ্রন্ট, তারপরে দেখবেন যে কেন্দ্রীয় স্তরেও কিন্তু তারা এক ধরনের, জ্যোতি বসু তখন যেটা করছিল ফেডারালিজম, এই যে আপনার ধরুন হেগড়েকে নিয়ে, এনটি রামারাওকে নিয়ে, ফারুক আব্দুল্লাহকে নিয়ে, আঞ্চলিক শক্তিগুলোকে, নেহাত ইন্দিরা গান্ধী তখন মারা গেল সিম্প্যাথি ভোটে, তখন ব্যাপারটা হলো, কিন্তু অলরেডি কিন্তু 84-85 নাগাদ, 83-84-85 নাগাদ অলরেডি একটা আলোড়ন তৈরি করছিল। তৃণমূল এখন সেই লাইনটা নেওয়ার চেষ্টা করছে, কারণ দেখুন 1.5 বছর পর এখন নেক্সট পঞ্চায়েত ভোট, তো এখন করবেটা কি? ফলে এখনই তো তার অ্যান্টি সেন্টার একখানা পজিশন নেওয়ার, মানে এখন 2.5 বছর বাকি, তো তার তো এখন সময় আছে, সে ওইটা অনেক বেশি অ্যাগ্রেসিভ ভাবে খেলছে। এবং দেখুন 2/3 আসন পাওয়ার পরে সে এখন অনেক বেশি কনফিডেন্ট। উল্টো দিকে যদি এখানে বামেদের যদি আপনি যেটা দেখেন, বামেরা কিন্তু এই 3টে ইস্যুতে, এফডিআই রিটেল, এসইজেড জমি এবং ফেডারালিজমের কোয়েশ্চেনে কিন্তু বামেদের মধ্যে একটা বিভাজন আছে। মানে একটা ক্যাম্প চায় যে ঠিক আছে এফডিআই হলে খুব ভালো, মেট্রো হয়েছে হলে ভালো, তাকে এসইজেড হওয়া উচিত হলে, আবার আরেকটা ক্যাম্প চায় না। কেরল এবং পশ্চিমবঙ্গের ক্যাম্পের মধ্যে, ডমিনেন্ট ফ্যাকশনগুলোর মধ্যে অনেক রকমের ঝামেলা আছে, সেই সব একটা ব্যাপার আছে। কিন্তু একটা ডিফারেন্স আছে তৃণমূলের সঙ্গে বামফ্রন্টের ক্ষেত্রে, বলাই যেতে পারে টু বি ফেয়ার, যে দুর্নীতির এত অভিযোগগুলো কিন্তু 80-র দশকের যে বামফ্রন্ট একদম নেতা মন্ত্রীদের ক্ষেত্রে এইটা কখনো উঠেনি, যেটা তৃণমূলের ক্ষেত্রে এখন হয়েছে। এগুলো সবই অভিযোগ, এগুলো কিন্তু তদন্ত সাপেক্ষ, এবং সেগুলো আমি কেন্দ্র রাজ্য সংঘাত নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে যাব। আমি আগে একটু এটা নিয়ে বলি যে ওঠেনি না, মানে উঠছে তো, কিন্তু সেটা ওই ভাব ভালোবাসার জন্য এটা দেখা যাচ্ছে না সামনে। সবগুলো তো 80-র দশকেই হয়েছে, সেই নেতা মন্ত্রীদের নামই তো উঠছে, তখন ওঠেনি, এখন তো উঠছে। সেই ভাব ভালোবাসার জন্য সেই নামগুলো ডাকা হয়ে যাচ্ছে। এই যে ইনভেস্টিগেশন, কয়েকজনকে ডাকা হলো বিভিন্ন দলে, এগুলো তো বোঝা যাচ্ছে ভাব ভালোবাসা। কেন্দ্র রাজ্য সংঘাত একেবারে আমি মহিদুলের সঙ্গে রাজনৈতিক যদি পর্যালোচনা করি, তাহলে কিন্তু একটা জায়গায় আমি ডিফার করব। এই সময়টা তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে বেশি নজর দেওয়া, কারণ যেটা বলছে এই সময় নির্বাচন নেই, পঞ্চায়েত নির্বাচন 1.5 বছর পরে, এবং ভারতের স্ট্রাকচারটা এমনই, স্টেট যেটা নরেন্দ্র মোদী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, সেটা প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে আপনারা বললেন, সেটা নিয়ে একটা দেখুন তো, একবার চালাবেন আপনারা। প্রেসিডেন্ট বলছেন একটা সাংঘাতিক দারুণ কনস্ট্রাকটিভ সাজেশন দিচ্ছেন, সেটাকে নিয়ে ডিস্ট্রাকটিভ পলিটিক্স হলো। কনস্ট্রাকটিভ সাজেশন কি? কালো টাকা কমবে, তারপরে বলছেন প্রাথমিকভাবে গ্রোথ কমবে, জানেন তো, এটা প্রেসিডেন্ট বলছে 100 বার আপনি ঠিক তারপরের বাক্যটা আপনি দেখছেন না, তারপরে কি বলে টেম্পোরারি ডিপ্রেশন, প্রকাশ বাবু জানেন না, এখনো বলছেন, এখনো জানেন না 7% যে গ্রোথ তার জায়গায় বলছে পৃথিবীতে সব জায়গায় 1.5%। গতকালই আমাদের কথা হচ্ছিল, যারা বাইরে থেকে এসেছেন তারা বলছেন রাষ্ট্রপতির কালকে ওই
ওই দুটো বাক্য আপনাদের যথেষ্ট বিড়ম্বনা। না, এটা আপনারা করেছেন। প্রধানমন্ত্রী চারিদিকে কি দেখুন, জানেন? ন্যাশনাল চ্যানেল দেখুন, কথা বলুন। প্রণব মুখোপাধ্যায় বাক্যটা তো বাক্যই থাকবে, ন্যাশনাল সাজেশন নিয়ে কিছু পলিটিক্যাল পার্টি ডিস্ট্রাকটিভ পলিটিক্স করছে। সবাই বলছে কনস্টিটিউশন হেড হয়ে এই কথাগুলো বলতে পারলেন। আমি যেটা বললাম ওটাকে কনসেন্সে লেগেছে, আমি বললাম বলাটা গুরুত্বপূর্ণ বললেন কনসেন্সে লেগেছে, কারণ অর্থনীতির অবস্থা এত খারাপ। আজকে ধরুন প্রত্যেকটা ইকোনমিস্ট অমর্ত্য সেন থেকে আরম্ভ করে এই যে তিরোল এসছেন, আর তারপরে ব্যানার্জি, ওই যে অভিজিৎ ছেড়ে দিলাম, এত মানুষ তারা বলেছেন যে বিপর্যয় হবে, অর্থনৈতিক বিপর্যয় কেমন, আর উনি বলছেন দারুণ গ্রোথ হচ্ছে, দারুণ গ্রোথ হচ্ছে। লোকে তো বলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রতিবাদের ঝড় তুলতে হবে, প্রতিবাদের ঝড় ভুলে যান। এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেট আর্থিক বৃদ্ধির হার কমছে সবাই বলেছে আমরা একবার দেখে নেবো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই কি বলছে, এবং পাশাপাশি আজ গৌতম কুণ্ডুকে তোলা হয়েছিল আদালতে। এই অনুষ্ঠান শেষ করব, সেই দুটি দেখি। গোলাপের একের পর এক পাপড়ি সরালে সামনে আসে নতুন পাপড়ি। রোজভ্যালি কাণ্ডের তদন্তেও একটা পর্দা সরাতেই উঠে আসছে আরেক পর্দা। এরকমই বেশ কিছু তথ্য সামনে এসেছে আদালতে পেশ করা সিবিআই এর ফরওয়ার্ডিং লেটারে। এতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি রোজভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডু ও তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মিলে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ফরওয়ার্ডিং লেটারে সিবিআই এর দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায় জানতেন বেআইনিভাবে ব্যবসা করছে রোজভ্যালি, তা সত্ত্বেও সাংসদ হিসেবে রোজভ্যালিকে প্রমোট করে গিয়েছেন তিনি। সিবিআই এর আরও দাবি একজন সাংসদ হয়েও সংস্থার প্রচারের জন্য রোজভ্যালির একাধিক বৈঠকে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উনি প্রমোট কিভাবে করবেন, যে ওনাকে বিজনেসে যদি সাহায্য করতে হয়, আইদার হি হ্যাজ টু বি প্রেজেন্ট দেয়ার ফিজিক্যালি টু ফর দেয়ার ইললিগাল মানি ট্রানজ্যাকশন অর সামথিং লাইক দ্যাট। সেরকম কোনো ডকুমেন্ট এখনও সিবিআই দেখাতে পারেনি যে উনি প্রমোট করছিলেন, বা কোনো লেটার অফ অথরাইজেশন টু দি অথরিটিস লাইক সেভি অ্যান্ড আদার অথরিটিস, সেরকম তো কোনো লেটার ডকুমেন্ট কিছুই পাঠাতে পারেননি। শুধু তাই নয়, সিবিআই এর আরও দাবি গৌতম কুণ্ডুর সঙ্গে একাধিকবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি কর্ণধারের সঙ্গে সুমধুর সম্পর্ক ছিল তৃণমূল সাংসদের, এবং এই সম্পর্কের সুবাদে কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ রোজভ্যালি থেকে বিভিন্ন সময় প্রচুর সুবিধে নিয়েছেন বলে দাবি করেছে সিবিআই। আইদার দেয়ার হ্যাজ টু বি এ চেক পেমেন্ট ডিরেক্টলি ফ্রম দি অ্যাকাউন্ট অফ রোজভ্যালি, অর দেয়ার হ্যাজ টু বি সামথিং, সাম কাইন্ড অফ ডকুমেন্ট হুইচ উইল রিভিল দ্যাট না ইয়েস মিস্টার বন্দ্যোপাধ্যায় হ্যাজ টেকেন দি মানি। সেরকম কোনো ডকুমেন্ট এখনো অবধি ওনারা দেখাতে পারেনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে আরও দাবি নিজের সাংসদ প্যাডে সুদীপের করা সুপারিশেই গৌতম কুণ্ডুর ছেলে সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়। তার কিছুদিন পরই আবার গৌতম কুণ্ডু ৭৫ লক্ষ টাকা অনুদান দেন স্কুলকে। সিবিআই এর দাবি এক্ষেত্রেও আরও বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে। আর রোজভ্যালি মামলা নিয়ে তোলপাড়ের মধ্যেই এখন যার দিকে সবার নজর তিনি হলেন গৌতম কুণ্ডু। ইডির একটি মামলার জেরে এখন তাঁর ঠিকানা প্রেসিডেন্সি জেল। জেলের নিয়ম অনুযায়ী সব বন্দীকে সকালে ও বিকেলে ১ ঘন্টা করে খোলা আকাশের নিচে অর্থাৎ সেলের বাইরে থাকতে দেওয়া হয়। কিন্তু রোজভ্যালি কাণ্ডে তৃণমূলের ২ সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর বদলে গিয়েছে গৌতম কুণ্ডুর জেল জীবন। জেল সূত্রে খবর এখন আর সেলের বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না রোজভ্যালি কর্ণধারকে। আগে যেখানে অন্যান্য বন্দীদের সঙ্গে রাখা হতো গৌতম কুণ্ডুকে, এখন পৃথক সেলে সম্পূর্ণ একা রাখা হয়েছে রোজভ্যালি কর্ণধারকে। কিন্তু হঠাৎ এই পদক্ষেপ কেন? জেল সূত্রে খবর নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত। এরই মধ্যে এদিন ইডির একটি মামলায় গৌতম কুণ্ডুর জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছে নগর দায়রা আদালত। শুক্রবার নগর দায়রা আদালতে বিচারকের প্রশ্নের মুখে পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারক বলেন রোজভ্যালির এক ডিরেক্টর রামলাল গোস্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাকে কেন ধরা হয়নি। উত্তরে ইডির আইনজীবী বলেন আমরা পরোয়ানা পাঠিয়েছিলাম, তাতে অভিযুক্তর বাবার নাম ছিল না, ফলে পরোয়ানা পৌঁছতে সমস্যা হয়েছে। বিচারক পাল্টা প্রশ্ন করেন আগের শুনানিতে আপনারা বলেছেন রামলাল গোস্বামী শয্যাশায়ী, এখন বলছেন বাবার নাম নেই বলে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে শয্যাশায়ী ব্যক্তি কি হেঁটে চলে গেলেন? ইডির আইনজীবী বলেন আপনি নতুন করে পরোয়ানা জারি করুন। আবেদন মঞ্জুর করে ফের গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। তবে তিনি বলেন পরোয়ানা কার্যকর করতে কি পদক্ষেপ নেওয়া হলো পরবর্তী শুনানিতে তা জানাতে হবে। সেই সঙ্গে রোজভ্যালি কাণ্ডে ওড়িশায় জেলবন্দি সংস্থার 2 কর্তা অশোক কুমার সাহা ও শিবময় দত্তকেও পরবর্তী শুনানির দিন নগর দায়রা আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক। পরবর্তী শুনানি হবে 11ই জানুয়ারি।
প্রকাশ সিনহা ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। চোকো ক্রেজি হামসফর, রাজা ওয়েফিজ, রুদ্রাণী চক্কি ফ্রেশ আটা, স্বাদ ও শক্তির মেলবন্ধন।